Hello, my listeners. Old Rocker Review, episode number 1, 2, 3, 4. No. It's 5. Yes. নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামের উপর আমি ধারাবাহিকভাবে সং রিভিউর যে এপিসোডগুলো করছিলাম তারই ধারাবাহিকতায় আবার চলে এলাম একটি নতুন এপিসোড নিয়ে। নোভা ব্যান্ডের প্রথম অ্যালবামটাকে যারা ভালোবাসেন এবং ভালোবেসে আমার সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবার জন্য এবং গিটারিস্টদের জন্য, মিউজিশিয়ানদের জন্য ওভারঅল নোস্টালজিক ড্রামার, নোস্টালজিক গিটারিস্ট এবং নোভা ব্যান্ডের অ্যালবাম যাদের প্রথম অ্যালবামটা সংগ্রহে রয়েছে এবং গানগুলো ভালোবেসে যারা শুনেছেন তাদের সবার জন্য এই আয়োজন ওল্ড রকার রিভিউ। আজকে এই এপিসোড নাম্বার 5-এ একটি গান নিয়ে কথা বলতে যাচ্ছি। গানটার নাম হচ্ছে বন্যা, দ্য ফ্লাড। প্রথমে আমি লিরিকের পটভূমি নিয়ে একটু কথা বলবো। আসলে ব্যাপারগুলো অনেকটা আমার নিজের চোখেই দেখা। আমি ইয়ার 1984-এ মগবাজার মধুবাগ এলাকায় বাবা মা একটি স্কুলে ভর্তি করিয়ে দিলেন, শহীদ লেফটেন্যান্ট সেলিম হাই স্কুল। মগবাজার মধুবাগ এলাকার মধ্যে ওই হাই স্কুলটা পড়ে। তো ওখানে আমি প্লে গ্রুপে ভর্তি হলাম। তো তখন থেকেই আমার স্মৃতিতে যতটুকু আছে, ইয়ার 1984, 85, 86, 87, 88, এই 84 থেকে 88 পর্যন্ত প্রত্যেক বছর বন্যা হতো এবং সে সময় বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি ছিল আমাদের দেশে। রেইনি সিজন কান্ট্রি বলা যেত সে সময়। বৃষ্টির মৌসুমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতো, বজ্র বৃষ্টি হতো, ঝড় হতো, শিলাবৃষ্টি হতো। বৃষ্টির সন্ধ্যাগুলোতে যদি লোডশেডিং হয়ে যেত আর প্রিয় কাজিনরা বা বন্ধুবান্ধবরা যদি বাসায় সে সময় থাকতো এবং নাইট স্টে করার প্ল্যান করতো তাহলে তো মজাই মজা। এটা সবসময় আমার ক্ষেত্রে হয়েছে তা না, আমার সমবয়সী বন্ধুবান্ধব যারা তাদের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো ঘটেছে অনেক ক্ষেত্রে। আমার ক্ষেত্রে একটু কম ঘটলেও আমার প্রতিবেশী বন্ধুবান্ধবদের ক্ষেত্রে বেশি ঘটেছে। এলাকায় আমার একটা বন্ধু ছিল, আমার চাইতে বছর 1.5 বড় হবে, শোভন। তো শোভন আমাকে খুব পছন্দ করতো সবসময়। শোভন বড় হয়ে আবার একটু লিরিসিস্ট হওয়ার চেষ্টা করছিল। তো সেই শোভনের সাথেই আমার বেড়ে ওঠা। তো আমি যেই আনন্দর কথাগুলো বললাম বৃষ্টি নিয়ে, আড্ডা, এগুলো শোভনদের বাসাতেই আসলে বেশি হতো। তো সেভাবে কথা প্রসঙ্গে কথাটা চলে এলো। এখন লিরিকের প্রসঙ্গে যদি বলতে চাই, আহমেদ ফজল ভাইয়ের কথাটা আসে। আমি যদিও জানি না বন্যা গানটা কে লিখেছে, আসলে প্রত্যেকটা গানের লিরিসিস্টকে নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামে এই জিনিসটা ক্লিয়ার করা হয়নি। কিন্তু যেই গানটা লিখেছে, বা ধরে নিলাম আহমেদ ফজল ভাই ব্যান্ড লিডার, গিটারিস্ট কাম সেকেন্ড লাইন ভোকালিস্ট, উনি যদি লিখে থাকেন তাহলে সেই নিরিখের দুটো কথা বলতে হয়। দেশের প্রতি আসলে উনার প্রচণ্ড ভালোবাসা প্রকাশ পেয়েছে, বাংলাদেশের প্রতি। একটা বাংলাদেশের ছেলে হিসেবে সবসময় উনার যে কটা অ্যালবামই বাজারে এসেছে সবগুলোতেই আমি দেশের প্রতি তার চরম একটা ভালোবাসা সবসময় লিরিকের মধ্যে পেয়েছি। আর এই ব্যতিক্রমধর্মী লিরিকের চিন্তাভাবনার জন্য ফজল ভাইকে আমি খুব ভালোবাসি। তো পটভূমি যেটা বলছিলাম, নোভা ব্যান্ডটা যদি 1989 সালে রিলিজ পেয়ে থাকে তাহলে এটা ধরেই নেওয়া যায় যে ইয়ার 1988 থেকেই বা তারও কিছু আগে থেকেই রেকর্ডিংয়ের কাজগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। তখনকার দিনে তো এপিসোড 1 যারা ফলো করেছেন, আমি তো বলেছি তখনকার দিনে স্টুডিও ওয়ার্ক যথেষ্ট ব্যয়বহুল ছিল এবং স্ট্রাগলেরও ব্যাপার ছিল। বসলাম, ধামধাম করে অ্যালবাম শেষ করে বের হয়ে গেলাম, এইরকম এত টেকনোলজি, এত সুযোগ সুবিধা সে সময় ছিল না। তো যেহেতু ফজল ভাই গান লিখছেন, সেই সময় রেকর্ডিং করছেন স্টুডিওতে, বন্যার ব্যাপারগুলো তো ওনার চোখে পড়ছে। এবং সবচেয়ে ভয়াবহ বন্যা যেটা ছিল সেটা 1988। আমার মনে আছে আমাদের 1.5 মাসের মতো স্কুল বন্ধ ছিল সেই সময়। এই 88-এর বন্যা আমার কাছাকাছি এজ গ্রুপের যারা আছেন এখন শুনছেন সবাই নিশ্চয়ই রিকল করতে পারবেন 88-এর বন্যা কীরকম ভয়াবহ ছিল। তো এই
বন্যা কবলিত মানুষ এবং এই মানুষদেরকে শুধুমাত্র ত্রাণ সহযোগিতা বা রিলিফের যে সহযোগিতা সেটার উপর নির্ভরশীল না থেকে নিজেদেরও একটু উইল পাওয়ার ভেতরে আনা উচিত, মোরাল আনা উচিত যে বছর বছর তো বন্যা হবেই, তো আমরা কিভাবে প্রস্তুতি নেব, আমরা এটার সাথে লড়াই কিভাবে করব। তো সেই হিসাবে মোটিভেশনাল অনেকটা ব্যাপার স্যাপার নিয়েই এই গানটার আসলে লিরিকটা করা হয়েছে। এবং এই গানটার টাইপ বলতে গেলে এটা একটা ফোকের সাথে পপের মিশ্রণে একটা কম্পোজিশন, ফোকের সাথে পপ মিশ্রিত একটা কম্পোজিশন। এখানে ফজল ভাইয়ের গায়কই অনেকটাই ফোকিশ এই গানটার মধ্যে। আর ব্যান্ডের গান যারা শুনি আমরা ছেলেরা, 90s কিডস যারা, তাদের তো আমি আগেও বলেছি আজকেও বলি, দুটো বড় বড় লোভের জায়গা আছে, একটা ড্রামস প্লেয়িং আর একটা লিড গিটার প্লেয়িং। তো এই ড্রামসের প্লেয়িংটা শোনা বা লিড গিটার প্লেয়িং শোনা, এই দুটা জিনিস কিন্তু একটা লোভের জায়গা কাজ করে। আমরা যারা লিসেনার, রক লিসেনার, ওল্ড রকার যারা তো তাদের এই ব্যাপারটা কিন্তু কমন। এবং সেই হিসাবে আমি বলতে পারি নোভা ব্যান্ডের অন্তত 4টা ট্র্যাক, এ সাইডের আহ্বান, রাখাল ছেলে, সজনী এবং দুঃখু কান্দে, এই 4টা ট্র্যাকের পরে এই বন্যা গানের মধ্যে এসে ড্রামের মজাটা আমরা আহরণ করতে পেরেছি, আমরা যারা ড্রাম সেট ভালোবাসি। কারণ আমি সরি, ড্রামসের গ্রামাটিক্যাল নামটা আমি বলতে পারবো না, কারণ আমি ড্রামার না। কিছুটা ড্রামস আমি বাজাতে পারি, কিন্তু আমি গ্রামাটিক্যালি কোনো ধারণা নেই বিটগুলো নাম সম্পর্কে। তো এইরকম একটা বিট ময় ভাইয়া বাজান এই গানটার মধ্যে, এবং জায়গাতে জায়গাতে চমৎকার রোলিং আছে। এবং ড্রামস যারা ভালোবাসে, যেসব ছেলেরা মেয়েরা, তারাই শুধুমাত্র এটা রিলেট করতে পারবে আমার সাথে, যে রোলিং যখন দেয়া হয় ড্রামসে শুনতে কত মজা লাগে এবং কত ভালো লাগে, কত চাঙ্গা অনুভবটা লাগে। তো একটা রক ড্রামিং সেকশনের উপর এই গানটা বেস করে আসলে তৈরি করা হয়। তো এইখানে একটু কথা বলতে হয়, এখনকার জেনারেশন যারা আছে তারা রক আর মেটাল আসলে গুলিয়ে ফেলছেন। 14, 15, 16, 17 এখন এই মুহূর্তে যাদের বয়স, তারা তো আমার এই নোভা গানের এই রিভিউ শুনলে হাসবেন। এখন তারা বলবেন, ধুর, এটার কোন আঙ্গিকে, কোন দৃষ্টিকোণ থেকে এটার রক গান লাগতেছে। এটা বলাটা খুব স্বাভাবিক, কারণ এখন আসলে অনেক জেনারেশনই আর সবাই টেকনিক্যালি তো আর ইনস্ট্রুমেন্টটা শেখেন না, অনেকে শুনে শুনে শ্রোতা, শুনে শুনেও অনেকে মিউজিশিয়ান, তো মেটালই বোঝেন আসলে এখন রক বলতে সবাই, মেটাল ড্রামিং যেটা। কিন্তু রকের কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। গ্রামাটিক্যালি কেউ যখন ড্রামস একেবারে শুরু থেকে কোনো ভালো টিচারের কাছে শেখা শুরু করবে, তখন রক সেকশনটা আলাদা, মেটাল সেকশনটা কিন্তু আলাদা। এই রক সেকশনেও অনেক রকম বিট আছে শিখতে হয়, মেটাল সেকশনে অনেক রকম বিট আছে, সেগুলো আলাদা করে শিখতে হয়। এবং রকের কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে। তো রকের শুরুর দিকের ক্লাসিফিকেশনের একেবারে শুরুর দিকের ক্রমিক সংখ্যায় নাম্বারগুলো যে থাকে, সেখানকার বিটগুলো কিন্তু অতটা কঠিন বা প্রোগ্রেসিভ থাকে না। সো সেইগুলোকে শুনলে এখনকার তালাত যারা জেনারেশন যারা, তারা বলতেই পারে, ধুর, এটা কোন আঙ্গিকে রক ড্রামিং, কিন্তু গ্রামাটিক্যালি দেখতে গেলে ওটা রক ড্রামিং। তো যাই হোক, ড্রামসের বিটটার কথা তো বললাম। গানের শুরুর দিকে আসি, একটা এফডিআর ক্লিন টোনের মধ্যে, সুন্দর ক্লিন একটা টোনের মধ্যে ফজল ভাইয়া ইন করেন একটা ছোট্ট সলো দিয়ে। তারপর খুব ইন্টারেস্টিংভাবে ড্রামসের পেস পাওয়া যায় 4টা। এবং এই জায়গাতে একটা মজার ব্যাপার রয়েছে, একটা জিনিস ঝেড়ে দেওয়া হয়েছে। ঝেড়ে দেওয়া মানে জিনিসটা আসলে একটা বেস গিটার সোলো, যেটা গানস অ্যান্ড রোজেস ব্যান্ড, তো বিদেশি ব্যান্ড, অসম্ভব জনপ্রিয় সেই সময়। বাংলাদেশে যে কয়জন ইয়াং আমার সিনিয়র ভাইরা যারা
ইংরেজি গান টান শোনেন, গানস অ্যান্ড রোজেসের কথা তো বলাই বাহুল্য। তো সেই গানস অ্যান্ড রোজেসের সুইট চাইল্ড ও মাইন, এই গানটার যে বেস সলোটা, ওটা গিটারে একটা কাজ করা হয়েছিল, ওরা রিদমে বা এফডিআর ক্লিনে কিছু একটা করেছে গানস অ্যান্ড রোজেসের ওরা, এবং সেই সেম জিনিসটা বেস গিটারে ভালো ভাইয়া গানটার শুরুতে বাজিয়েছেন। তো এই জিনিসটাকে এক সেন্সে আমি চুরি বলবো, আবার এক সেন্সে চুরি বলবো না। চুরি বলবো না কারণ একটা ব্যান্ডের একটু বুঝতে হবে আপনাদেরকে, মন দিয়ে শুনুন, ফিলোসফির একটা ব্যাপার থাকে। আমি যেমন হ্যাপি এখন স্যারকে নিয়ে একটা গান করেছি আমার ব্যান্ডে, কারণ হ্যাপি এখন স্যারের গানগুলো আমার অত্যন্ত ভালো লাগতো এবং এই গানগুলো দ্বারা আমি ছোটোবেলায় প্রভাবিত ছিলাম। তো মানুষ যেই জিনিসটা থেকে প্রভাবিত থাকে সেই জিনিসটাকে সে ট্রিবিউট করতে চায়। আজকাল যে ব্যান্ডগুলো, ইয়াং জেনারেশনের ব্যান্ডগুলো, 14, 15, 16, 17 বছরের ছেলেরা যারা ব্যান্ড করছেন, ওনারা কিন্তু পুরনো ব্যান্ডগুলোর পুরো গানকেই ওনারা কভার করছেন, কভার করে ইউটিউবে আবার দিচ্ছেন নিজেদের আঙ্গিকে যার যার মতো। তো অনেকটা ব্যাপারটা এইরকমই। আগের সে সময় তো আর কভারের কালচার এইভাবে ছিল না যে আমি যে ব্যান্ডটাকে, বিদেশি ব্যান্ডটাকে খুব ভালোবাসি, সেইটার একটা গান কভার করে একেবারে দিয়ে দিলাম আমার ক্যাসেটের মধ্যে, এই কালচারটা ছিল না তখন। বা ছোট্ট ছোট্ট সোলো বা বেস গিটার সোলো, লিড গিটার সোলো, এগুলো একটু ঝেড়ে দেওয়া, এই কালচারটা ছিল। আর এইটাকে আসলে আমি চুরিভাবে দেখছি না, ওইটা প্রচণ্ড ভালোবাসার পরিচায়ক। ফজল ভাই হয়তো গানস অ্যান্ড রোজেসের খুব ভক্ত ছিলেন, এই কারণে পুরো ব্যান্ডটাই হয়তো গানস অ্যান্ড রোজেসকে একটু ট্রিবিউট করতে গিয়ে এই সোলোটা ওনারা নিয়েছেন। ইভেন আমাদের দেশের আরেকটা জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক ব্যান্ডের একটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা নিজেই স্বীকার করেছিলেন যে উনি নীলাঞ্জনা গানের মধ্যে ফিডব্যাক ব্যান্ডের এই মনকে বোঝানো যে গেল না, এই মনকে বোঝানো যে গেল না, এইরকম একটা অংশ ছিল কোনো একটা গানের। এই জিনিসটা কিন্তু উনি নিয়েছিলেন, ঝেড়ে দিয়েছিলেন, এবং উনি পরে হাসতে হাসতে ফিডব্যাকের মেম্বারদেরকে একবার বলেছিলেন যে আমার কিন্তু দাদা খুব ভালো লেগেছে, আমি কিন্তু ঝেড়ে দিয়েছি আপনাদের গান থেকে এই জিনিসটা। তো যাই হোক, বাঙালিদের মধ্যে ঝেড়ে দেওয়ার এই কালচার টুকটাক দেখা যেত সেই সময়, অতটা দোষের চোখে আমি দেখছি না। ক্রিয়েটিভিটির যে খুব অভাব আমাদের মিউজিশিয়ান হিসাবে, তেমন কিন্তু কোনো বিষয় নয় মাই ফ্রেন্ডস। আমাদের ব্যান্ড মিউজিকের ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই, আর্টসেল, ব্ল্যাক, ওয়ারফেজ, মাইলস, এটসেট্রা এটসেট্রা ব্যান্ডগুলোর দিকে তাকাই, এখানে কিন্তু যথেষ্ট বোঝাই যায় নিজেদের ক্রিয়েট করার ক্ষমতার যে প্রতিভা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণেই আমাদের রয়েছে। তো যাই হোক, প্রসঙ্গ থেকে সরে না যাই। এখন এইরকম একটা বেস সলো ছিল, আর ফাঁকে ফাঁকে ময় ভাইয়ের খুব ইন্টারেস্টিং ড্রাম রোলিং ছিল, যেটা আমার মতো একটু রক শুনতে আগ্রহী যেসব ছেলেরা অপেক্ষা করে বসে থাকতো যে ট্র্যাকের পর ট্র্যাক, আচ্ছা একটা ঠান্ডা ট্র্যাক চলতেছে, ইটস ওকে, শুনলাম প্রেমের প্যানপ্যানানি, ভালোবাসা শুনলাম, এখন তো একটু শরীর গরম করার দরকার, রক গানটা কখন আসবে এই অপেক্ষায় যারা থাকতাম তাদের জন্য বন্যা গানটা ছিল একটা চার্জ আপ, একটা ঝাক্কি দেওয়া আর কি, কিক স্টার্ট। তো এখানে তারপরে টল বিশ্বাস ভাইয়ার একটা ছোট্ট কিবোর্ড সোলো, এরপর গানের লিরিকটা, মুখটা শুরু হলো, বছর বছর বন্যা যেন রাক্ষসী রাজকন্যা। তো ফজল ভাই তার স্বভাব সুলভ গতিতে গানটা করলেন। এখন আমরা সে সময় ফ্রেন্ড সার্কেল 6, 7, 8 যারা পড়ি, এই গানটা আমরা একসাথে শুনতে বসতাম মাঝে মাঝেই, এবং এই গানটার স্থায়ী একটা জায়গা আছে। এই জায়গাটা আমরা বন্ধুরা সব একসাথে কোরাসে সে সময় গাওয়া শুরু করতাম। কেড়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়, আমরা দেখি, শুধু দেখি, কত দেখবো আর এ নিত্য হাহাকার, সময় বয়ে যায় আমাদের বাঁচাও, এরকম। তো আমরা খুব ফ্রেন্ডরা সে সময় মজা করে এই জায়গাটায় 3-4 জন ফ্রেন্ড, আমি আমার তো ফ্রেন্ডগুলোর নাম বলেছিলাম এই নোভা ব্যান্ডের রিভিউর কোনো একটা ভিডিওতে, আপনারা শুনে নেবেন। আমরা
গানটা নিয়ে যখন টিফিন টাইমে বা কোথাও বাসায়ও যখন শুনতে বসতাম ফ্রেন্ডরা, মাঝে মাঝে সুযোগ হতো একসাথে গান বাজনা শোনার, তো তখন আমরা একেবারে কোরাসে গলা মিলাতাম এই জায়গাতে। এটা আমাদের খুব মজার জায়গা ছিল। তো গানটার প্রথম অন্তরা শেষ হওয়ার পর টলো বিশ্বাস ভাইয়া তো অ্যাম্বিয়েন্স ক্রিয়েটে স্পেশালিস্ট। মানে গানের আগেও বলেছি, গানের লিরিকের সাথে বেদনাটার যে একটা স্লো অ্যাম্বিয়েন্স তৈরি করা, পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা তৈরি করা কিবোর্ডের মাধ্যমে, ঠিক সেই রকম একটা জিনিস, বাতাস, একটা দমকা হওয়ার সিকোয়েন্স কিবোর্ড থেকে ক্রিয়েট করা হলো। এরপর একটা খুব সুন্দর ছোট্ট কিবোর্ডের কয়েকটা নোট বাজানো হলো, এবং এই জায়গায় ওই যে আমার হিরোর গিটার সোলো, আমার যে লোভের জায়গা যেটা, গিটার সোলোটা শুরু হলো। এবং গিটার সোলো, এই গানের গিটার সোলোটা আমার খুবই পছন্দের। গিটার সোলোতে আমি শিওর না মাই ফ্রেন্ডস, গিটারের ডিস্টোরশনটা কি ব্লুজ ড্রাইভ বাজানো হয়েছে না ডিআইএসটি বাজানো হয়েছে, সেটা আসলে পুরাতন রেকর্ডিং, তো আমি ঠিক বলতে পারবো না জিনিসটা। একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি যখন পরে আরও বড় হয়ে গিয়েছিলাম, বয়স যখন 24-25-এর মতো, সেই সময় আমি গিটারের একটা প্রসেসর কিনেছিলাম। আমার অনেক স্টুডেন্ট ছিল তখন, তো আমার নিজের রোজগারের টাকাতে একটা প্রসেসর কিনেছিলাম। তো ওখানে ডিস্টোরশনের অনেক টোন দেয়া ছিল। প্রসেসর 505 বলে ওটাকে, ওটা 2005-এর দিকে। ততদিনে তো গিটারের টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে বাংলাদেশে, এই কথা বলাই বাহুল্য। তো সেইটার মধ্যে ডিআইএসটি টোনও ছিল এবং ব্লুজ ড্রাইভ টোনও ছিল। তো দুটোই আমার খুব পছন্দের ডিস্টোরশনাল টোন ছিল। তো সেই জন্যই এখানে কোয়াইট সিমিলার ব্লুজ ড্রাইভের মতোই লাগলো। ফজল ভাইয়া যে গিটার সোলোটা বাজিয়েছেন, এখানে খুব স্পিডি একটা কাজ ছিল, এবং গিটার সোলোটার শেষে একটা টার্মস ফজল ভাই ইউজ করেন যেটা সে সময় খুবই বিরল বাংলাদেশে, এটাকে বলা হয় ট্রেমেলো পিকিং। এই ট্রেমেলো পিকিং টার্ম নিয়ে আমি যে আমার গিটার শিক্ষার ক্লাস আছে তালাত স্টোরিজ 56-29-এ, সেখানে আমি প্রচুর কথা বলেছি ট্রেমেলো পিকিং নিয়ে। তো এই ট্রেমেলো পিকিং কিন্তু সেই সময় এই ধরনের ফোকের সাথে পপ মিশ্রিত মিশ্রণে যে গানটা, এই ধরনের গানে ট্রেমেলো পিকিং ইউজ করা যথেষ্ট সাহসের একটা ব্যাপার। কিন্তু এইটা তো আর পুরনো কিছু না। আমার পুরনো রিভিউগুলো যারা শুনেছেন নোভার আহ্বান নিয়ে, তারা তো জানেন ফজল ভাই চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। উনি নতুন নতুন চ্যালেঞ্জ নিয়েছেন গানে, সাহস করে অনেক কিছু বাজিয়ে ফেলেছেন। তো সেইরকমভাবে গিটার সোলোটার শেষের দিকে উনি একটা ট্রেমেলো পিকিং মেরে দিয়েছেন এখানে, যেটা খুবই আনকমন। এবং এত প্রোগ্রেসিভ চিন্তা আমার মনে হয় সেই সময় আন্ডারগ্রাউন্ডদের কথা আমি বলবো না, আন্ডারগ্রাউন্ডে অনেক ভালো গিটারিস্ট সে সময় ছিলেন, ইভেন ওয়ারফেজও সে সময় আন্ডারগ্রাউন্ডেই কাজ করছে। কিন্তু ওভারগ্রাউন্ড যেটা বলবো, আপন দ্য গ্রাউন্ড, অর্থাৎ অডিও বাজারে অলরেডি অ্যালবাম ট্যালবাম রেকর্ডিং চলছে, বের হয়ে যাচ্ছে যাদের, সেইভাবে আমি আইয়ুব বাচ্চু স্যার এবং আহমেদ ফজল ভাইয়ের কথাই বলবো। উনারা সাহসী সাহসী কাজ খুব করতেন। তো ফজল ভাইয়ের পর আরেকজনই ছিল শুধুমাত্র আইয়ুব বাচ্চু স্যার, যিনি সাহসী কাজকর্ম করতেন এইরকম ডিস্টর্শন বেসিস গিটার সোলোতে। তারপরে যাই হোক গিটার সোলোটা শেষ হয়, এরপরে গানটার প্রথম অন্তরাটা শুরু হয়, এমন দিনে তোমরা যারা পাশে এসেছো। তো এই জায়গাটাতে টলো বিশ্বাস ভাইয়া একটা জিনিস আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা খুব ভালো লেগেছে, কিবোর্ডে উনি সমানে রিদম করেছেন। রিদম যে জিনিসটা চানাক 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 চানাক, এই জিনিসটা গিটারে করা খুবই ন্যাচারাল, কিন্তু কিবোর্ডে সাধারণত এইভাবে রিদম করতে দেখা যায় না অনেকে, কারণ একটু পরিশ্রম সাধ্য ব্যাপারও। কিন্তু টলো ভাই পুরো গান জুড়ে উনি কিবোর্ডে এই রিদমটা করেছেন গানে, যেটা গানের গতির মধ্যে একটা নতুন মাত্রা যোগ করেছে। তো এইটা ছিল। এবং তারপরে সেকেন্ড ভার্সে আরেকটা গিটার সলো ছিল, ওটা ডোপেলগ্যাঙ্গার গিটার সলো, একটা জিনিসই 4 বার বেজেছে। ওটাও ভালো লেগেছে, মোটামুটি এনজয় করেছি। তারপরে আবার দ্বিতীয় অন্তরাটা চলে এলো।
তো দ্বিতীয় অন্তরার শেষের দিকে আর কি ওই কথাগুলো বলা হয় যে ত্রাণ বা রিলিফের জন্য পরের মুখাপেক্ষী না থেকে আমরা আসুন সবাই যুবকরা যারা আছি গ্রাম বাংলার, আমরা সবাই নিজেরাই নিজেদের জন্য কিছু করার চেষ্টা করি, সম্মিলিত হয়ে একতাবদ্ধ হয়ে ভয় না পেয়ে এই বন্যা পরিস্থিতি আমরাই মোকাবেলা করার আমরা চেষ্টা করি। তো এই ধরনের শেষের দিকে লিরিকটা ছিল। আর এই গানে একটা সাইড ভোকাল নিয়ে আমি একটু কথা বলতে চাই। ওই যেই জায়গাটাতে বললাম আমরা বন্ধুরা মজা করে খুব কোরাসে গলা মিলাতাম, এই জায়গাতে কেড়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যায় আমরা দেখি শুধু দেখি কত দেখবো আর এনিত্য হাহাকার সময় বয়ে যায়, এইরকম খুব নিচু একটা অক্টেভে কেউ একজন সাইড ভোকালস করছিল। এইটা আমার আসলে ধারণা নাই এইটা বেস গিটারিস্ট ভালো ভাইয়া করেছেন নাকি ফজল ভাইয়া করেছেন নাকি টলু বিশ্বাস ভাইয়া করেছেন, তিনজনের একজন হয়তো করেছেন। আমার মনে হচ্ছে ভালো ভাইয়ার কণ্ঠ এটা, কারণ ভালো ভাইয়া যে গানেও পারদর্শী এটা কিন্তু নোভা ব্যান্ডের সেকেন্ড অ্যালবামে গিয়ে ব্যাপারটা ডিসক্লোজ হয় লিসেনারদের কাছে। প্রথম অ্যালবামে বেস গিটারিস্ট ভালো ভাইয়া চমৎকার বেস গিটার বাজালেও কোনো গান করেননি। তো এই ব্যাক ভোকালটাও খুব ইন্টারেস্টিং লাগতো আমার কাছে, এবং আমি মনে করি নোভার ফ্যান যারা, বন্যা গানটার ভক্ত যারা, সবাই আমাকে আজকে এই আলোচনায় রিলেট করতে পেরেছেন। প্রত্যেকটা জায়গায় খুব আকর্ষণীয় ছিল, এবং রক ড্রামিং যেটাকে বলা যায়, গানের শেষের দিকে মাঠে নিয়ে চলো আমাদের এবার আমরা করব এর চিরপ্রতিকার, এই জায়গাটায় ময় ভাইয়ের একটা খুব জোরদার রোলিং ছিল। রোলিংটা দেবার পরই গানটা আস্তে আস্তে কোরাসে গাওয়া হতে থাকে এবং শেষ হয়ে যায় গানটা এক সময়। তো মাই ফ্রেন্ডস, বুঝতেই পারছেন বন্যা গানের একটা রক গান, বন্যা গানের এটাই ছিল রিভিউ। এবং বাংলা রক নিয়ে আজকে আমি এই বন্যা গানের প্রসঙ্গ যেহেতু আসলোই একটু কথা বলতে চাই বাংলা রকের ব্যাপারটা নিয়ে। বাংলা রক আসলে কি? বাংলা রকের আদর্শ বা আইডিওলজির ব্যাপারটা 84-85 সালে কিন্তু মাই ফ্রেন্ডস অন্যরকম ছিল। কীরকম? যে আমরা ওয়েস্টার্ন জিনিসপত্র বাজাবো, ঠিক আছে, ওয়েস্টার্ন কর্ড বাজাবো, ওয়েস্টার্ন মেজাজে গিটার সোলো বাজাবো, বেস গিটার বাজাবো, ড্রামের রোলিং করব, কিবোর্ডে রিদমস করব, সব করব, কিন্তু আমাদের বাঙালি মানসমননের সৃষ্টিশীলতা সেখানে বেশি থাকতে হবে পরিমাণে। সেখানে ওয়েস্টার্নাইজড ব্যাপার আমরা একেবারে অন্ধ অনুকরণ, যেটা অর্থাৎ গায়কির ক্ষেত্রে গানের মূল গায়কী সহজে স্ট্রাকচারটা, এইটার মধ্যে গানটা শুনলে যেন বিদেশি গান মনে না হয়, গানটা যেন আমাদের দেশীয় প্রোডাক্ট এবং দেশীয় ক্রিয়েটিভিটির সাথে পশ্চিমা ব্যাপার স্যাপারগুলোর ব্লেন্ডের মাধ্যমে একটা কিছু করা। এই আইডিওলজিটা সিনিয়র ভাইয়াদের মধ্যে তখন অনেক ব্যান্ডেরই কাজ করতো। তো ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটাকে খুব সাপোর্ট করি, সাধুবাদ জানাই। দুরকমই ভাল লাগে আমার কাছে। টোটালি ওয়েস্টার্নাইজ যখন হয়ে গিয়েছে, ওয়ারফেস ব্যান্ড অডিও বাজারে আসবার পর তো আস্তে আস্তে সেই কালচারটা চলে আসলো যে ইংরেজি গান শুনলে তখন বাংলা ব্যান্ডের গান শুনলে তখন ইংরেজি গানের মতো মনে হয়। অনেককে বলতে শুনতাম সেই সময় যে এটা কি রে, ইংরেজি গান গায় নাকি রে, বুঝতেছি না তো। তো এই আইডিওলজি 91 পর চলে আসে আস্তে আস্তে, কিন্তু 84-85 দিকে নোভা ব্যান্ড, যেটা পশ্চিমবঙ্গের যে ব্যান্ড মিউজিকের ধারাটা, সেই জিনিসটাই নোভা ব্যান্ডের ফজল ভাইয়াও বা নোভা ব্যান্ডের অন্যান্য মেম্বাররাও এই জিনিসটাই অনেকটা ধরে রেখেছিলেন এখানে, যে আমরা ব্যান্ডের গান গাইবো, রক গান গাইবো, কিন্তু এটা বাংলা রক হবে। তো বাংলা রকের কনসেপ্ট আসলে ওইটাই ছিল, কিন্তু এখন এগুলো বলে লাভ নেই, কারণ এখন বাংলা রকের কনসেপ্ট পাল্টে গেছে। যেহেতু নিউ জেনারেশনের কাউকে যদি আমি বলতে যাই এগুলো, সে তর্ক বিতর্ক করবে আমার সাথে, আর খুব স্বাভাবিক, কারণ ডেফিনেশনটাই যেখানে বাংলা রকের পাল্টে গেছে। এখন পুরো গানটা যে একটা বাংলা সুরের আবহে থাকবে, বাংলা মানুষ মনন বেশি, ইংরেজি মানুষ মননটা কম, ওই রকম খুব একটা আর হয় না এখন গান।
হয় একেবারে, আবার যে না হয় তা না। অনেক ব্যান্ড আছে সেই জিনিসটাকে ধরে রেখেছেন, সেটার সাথে আরও কিছু মডিফাই, যুগের চাহিদার সাথে অনেক কিছু মডিফাই হয়েছে, কম্পোজিশনের ব্যাপার হয়, সেগুলোও রয়েছে। কিন্তু একচেটিয়া হওয়ার কথা যদি বলেন, সেটা ওই 84, 85, 86 ওই সময়ের মধ্যেই জিনিসটা বেশি ছিল, যে শুনলে বোঝা যেত যে এটা একটা বাঙালি ছেলেদের টেস্টের গান, বাঙালি ছেলেদের কয়েকজনের মিলিত হয়ে কম্পোজিশনের গান, এই ব্যাপারটা খুব বোঝা যেত। সো মাই ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন আশা করি এনজয় করেছেন। তো শেষ হয়ে গেল, তো বন্যা গানের রিভিউটাও শেষ হয়ে গেল। সামনে নেক্সট যেই গানটা রয়েছে নোভার, মোরা নভোচারী, যদিও ক্যাসেটের মধ্যে লেখা শুধু নোভা, এই গানটার জায়গাতে মোরা নভোচারী লেখা নেই, তবে মোরা নভোচারীর গল্পটা কেমন ও কি, সেটা নেক্সট ভিডিও দেখবার ও শুনবার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবার দীর্ঘ তারুণ্য কামনা করছি। ভালোবাসা সবাইকে, লাভ ইউ। তালাত রহমান, পরে আবার দেখা করব, বাই।